দেশমকে আমার কাছে মনে হয় যে খুব একটু ওল্ড স্কুল কোচ, অফকোর্স সে সবচেয়ে এক্সপিরিয়েন্স কোচও বলা চলে এবং তার বিশ্বকাপ প্লেয়ার হিসেবে জেতারও এক্সপিরিয়েন্স আছে, কোচ হিসেবেও জেতার এক্সপিরিয়েন্স আছে, কোচিং এর মানে ম্যাচ আছে ম্যাচ তার সেটাও আছে। 26টা ম্যাচ বাট আমি এখানে একটু নেগেটিভ আমার কাছে মনে হয়েছে কোন জায়গাটাতে, ট্যাকটিক্যাল চেঞ্জের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ফ্রান্স প্রথম যেই ম্যাচগুলো খেলেছে সেখানে উইক টিমের সাথেও গোল পাওয়ার পরও সে কিন্তু তার বাকি প্লেয়ারগুলোকে পরখ করেনি, বা এই চেঞ্জের ক্ষেত্রে তার মনে হয় যে একটু একটু সে সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে কিংবা সে করতে চায় না। সে যেই মাইন্ডসেটটা নিয়ে নামে সেই মাইন্ডসেটটাই আমার মনে হয় যে ওই গেম প্ল্যানের বাইরে সে যায় না। বাট সিচুয়েশন ওয়াইজ হয়তো বা অনেক কোচই আছে যে তারা ওই একটা মানে মাইন্ডসেট নিয়ে নেমেছে, বাট ম্যাচের সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করে ফেলেছে প্লেয়ার। অনেক সময় সেটা অফকোর্স সাকসেসফুলও হয়, অনেক সময় সেটা সাকসেসফুল হয় না। সাদমান, আপনি জার্নালিস্ট হিসেবে ফুটবলও কভার করেছেন, লাস্ট ওয়ার্ল্ড কাপের কথাই বলছেন, 22 World কাতার Cup, ওয়ার্ল্ড yes. কাপ আপনি গিয়েছিলেন, সাথে আমাদের সহকর্মীও ছিল। ফুটবলকে খুব কাছ থেকেও দেখা হয় এখন। দিদিয়ের দেশও 2012 থেকে ফ্রান্সের দায়িত্বে, সো কোচ কত সময় ব্যয় করছে প্লেয়ারদের সাথে সেটা তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট? ওদিকে আবার স্পেনের কোচের কথা যদি বলেন, নেশনস লিগ বলেন, ইউরো জিতিয়েছেন ব্যাক টু ব্যাক, অপরাজেয় একজন একে coach একে হয়ে হচ্ছে মানে এদিকে record লম্বা সময় টিমের কম্বিনেশন বা কেমিস্ট্রি উইথ দ্য প্লেয়ার্স, আর এদিকে আবার দুটো টাইটেলও জিতে ফেলছে, আবার এদিকে কিন্তু ফাইনালও খেলাইছে। এবং ফ্রান্সের স্পেনের যিনি কোচ তিনি কিন্তু অপরাজেয় একটা রেকর্ড গড়ছেন আসলে প্রায় আসলে 13টি ম্যাচ 2012 থেকে যে প্লেয়ারদের সাথে সময় কাটাচ্ছেন, মনে হয় যে কিছুটা এগিয়ে থাকবেন উনি? অফকোর্স এগিয়ে থাকবে। আপনি যদি আরেকটু স্ট্যাটে যাই, যে 2006 সালের পর থেকে যে কোনো টুর্নামেন্টে, লাইক স্পেসিফিক্যালি ওয়ার্ল্ড কাপ, নেশনস কাপ এবং ইউরো, কোনোদিন মানে এই 2006 এর পর থেকে এখন পর্যন্ত 8বার তারা সেমিফাইনাল খেলছে যে কোনো বড় স্টেজে। 8বার বা 9বার, আমি ভুল যদি করে না থাকি, 9বার আই গেস। সো 9বারের মধ্যে শুধু 2006-এ দেশম ছিলেন না, 10 থেকেই আমার মনে হয় দেশম ছিলেন। সো প্লেয়ার শুধু না, পাইপলাইনে যত প্লেয়ার আছে তাদেরকেও সে খুব ভালো মতো চিনে, এবং শুধু চিনে না, আপনি যদি মানে ফ্রান্সের যদি আপনি সাইড বেঞ্চ দেখেন, আপনি যাকে চেঞ্জ করবেন, আই গেস মানে আর্জেন্টাইন ফ্যানদের মেসির চেঞ্জ রিপ্লেসমেন্ট কে হয়তো বা বলতে পারবে না, কিন্তু এমবাপ্পের রিপ্লেসমেন্ট কে, এবং যে নামবে তার স্কোয়াডের ডেপথ কতটুকু, তার পারফরমেন্স সে লিগে কি করছে, অনেক অনেক মানে এই স্কোয়াডটা এবং সাইড বেঞ্চ দুটার ডেপথই অনেক বেশি। সো সেই ক্ষেত্রে সাইড বেঞ্চে যারা বসে আছেন তাদেরকে দিয়ে আরেকটা টিম হয়ে যেতে পারে, শক্তিশালী একটা টিম হতে পারে, বাট আই গেস বেস্ট স্কোয়াডটাই সবসময় কোচ চুজ করে এবং খেলে তার ট্যাকটিক্সের বেসড অন দ্যাট। স্পেনের কোচ নিয়ে একটু যদি বলি যে মানে ফ্রান্সের টিমটা হচ্ছে তরুণ এবং হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ার। আপনি দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ার এই স্কোয়াডের তারা 2টা বিশ্বকাপ খেলে ফেলছে, 2টা ফাইনাল খেলে ফেলছে। দ্যাট মিনস ওরা জানে যে আমার ফাইনালে কি করতে হবে। তো স্পেনের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, স্পেনের একদম তরুণ একটা দল নিয়ে এবার নেমেছে। আমার মনে হয় স্কোয়াড নিয়ে একটু সমালোচনাও আছে যে রিয়াল মাদ্রিদের কোনো প্ল্যান নেই। সো সো অফকোর্স মানে স্পেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেই নান্দনিক ফুটবল স্পেন খেলে সেখান থেকেও কোচ বের হয়ে আসে না। সো দুই কোচের ব্যাটেলে আসলে একদমই